আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে অনেক বড় বড় ডাটা দিয়ে মাছ রান্না করেছি। ডাটার সাইজ এত বড় যে কি বলবো, একটা হচ্ছে আমার চেয়ে বড়, 5 থেকে 6 ফিট হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমার ডাটাগুলো। আমি ডাটাগুলোকে দেয়ালের সাথে রেখে দিয়ে আমি নিজের সাথে মাপ দিয়ে দেখলাম আমার থেকে কমের পক্ষে 1 হাত লম্বা। তো আপনাদেরকে নিচে ফেলে দেখাচ্ছি যে আসলে কত বড়। তো এই হচ্ছে ডাটা। আমি আসলে জানি না এই ডাটাগুলোর নাম কি। এই দুটো ডাটাই কাটার পরে এতগুলো হয়েছে কি বলবো। এগুলো আমি একটু কাটাকুটির সুবিধার্থে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এত লাল টকটকা কি বলবো, খেতে কিন্তু দারুণ ছিল এই ডাটাগুলো। মেবি এটার নাম হচ্ছে সুরেশ্বরী ডাটা। তো কার এলাকায় কী নামে জানাবেন কমেন্ট সেকশনে। তো এই যে ডাটাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে রান্না করার জন্য প্রসেসিং শুরু করব। প্রথমে যে মাছ, এই মাছের নাম তো আমি জানি না, মেবি আমাদের এখানে টাটকিনি বা বাটা মাছ বলে। তো এগুলোকে আমি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব খুব সুন্দর করে, একদম টাটকা করে ভেজে নেব মাছগুলোকে। আমাদের বাসায় কখনো মাছ ভাজা ছাড়া রান্না করে না, আর ভালোও লাগে না। ভাজা ছাড়া মাছ রান্না করলে খেতে আমাদের কাছে ভালো লাগে, এটা আমাদের অভ্যাস। কিন্তু অনেকেই দেখি মাছ ভাজা ছাড়া রান্না করে আর কি, টেস্ট অনুযায়ী। বিভিন্ন মাছ কিন্তু ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, আর অনেক মাছ আছে যে ভেজে না রান্না করলে স্বাদ লাগে না। তো যাই হোক, আমি মাছগুলোকে আস্তে ধীরে ভেজে নিচ্ছি, যেহেতু তেল ছিটকে আসে, তার জন্য একটু দূরত্ব অবলম্বন করেই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি। এবার একটা কড়াই নিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে রান্নাবান্নাটা শুরু করব। এখানে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ সব কিছু আমি এক সাইডে রেডি করে রেখেছি, এবং রসুন, সেগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো আমি দিয়ে নিয়েছি। এবার ভেজে টেজে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, লবণ মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিব। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো নেড়ে চেড়ে নেব। এখানেই আমি কিন্তু ওই ভাজা মাছটা দিয়ে আবার কষানিতে দেবো। আমরা প্রথমে মাছটা ভেজে নিই এবং সেই ভাজা মাছটাই কিন্তু কষানির মধ্যে দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে যত ধরনের গুঁড়া মশলা আছে তা মাছের মধ্যে খুব সুন্দরভাবে মিশে একাকার হয়ে যায়। এর জন্যই কিন্তু এভাবে কষিয়ে আবার ভেজে রান্না করলে মাছের রান্নার যে স্বাদ সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে একটু পানি দিতে হবে। পানি দিলে কি হবে, একদম মাখো মাখো হয়ে যাবে মাছগুলোর ভিতরে, কিন্তু তাহলে সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। এখানে চেষ্টা করবেন আপনারা গরম পানি দেওয়ার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি বলক উঠবে। তারপরে একটু ঢেকে দিবেন। তো আমিও ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এই বলক উঠেছে, এবং এখনও কিন্তু কষানো হয়নি। মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর কম কষালেও প্রবলেম নাই, যেহেতু ভেজে নিয়েছি। তো কষানোর এ পর্যায়ে আমি আরও একটু ঢেকে দিলাম। এবার কিন্তু আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, ভালোভাবে বলক উঠে মাছের উপরে কিন্তু তেলও উঠে গিয়েছে। এবার আমি খুব সুন্দর করে কেটে রাখা যে ডাটাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিব এখানে। তো এক সাইড থেকে ভালোভাবে দিব, যাতে মাছটা এক সাইডে থাকে আর ডাটাগুলো এক সাইডে থাকে, যাতে মাছটা ভেঙে না যায়। তার জন্য কিন্তু আমি এক সাইড থেকে দিচ্ছি, আর আস্তে আস্তে করে প্রেস করে ওইদিকে মাছগুলোকে সরিয়ে নিচ্ছি। তো ডাটাগুলো আমি দিয়ে নিচ্ছি। এই ডাটাগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একদম কি বলবো, বলে তো বোঝানো যাবে না, যে অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায় আর কি। খুব নরম এবং সফটও হয়েছিল সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এখানে এই তরকারিটাতে আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। তবে আপনাদের বলবো আমি যে গরম পানি অ্যাড করার জন্যে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি বলকটা উঠে যাবে, এবং তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম টাটকাই থাকবে আর কি। বেশি ঠান্ডা পানি দিলে বলক উঠতে একটু লেট হয়, আর গরম পানি দিলে সুবিধা হয় কি তাড়াতাড়ি বলক ওঠে। তার জন্য কিন্তু আমি এই যে পানিটা অ্যাড করেছি, হালকা গরম, তো পানিটা অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা আমি একটু কমই দিব, কারণ কি ডাটাটা যেহেতু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তার জন্য পানির পরিমাণটা আমি একটু কম দিব, যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর না হলে বেশি জাল দিলে এই যে ডাটার তরকারি আছে এটা টকটক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
আর যত কম জালে তরকারি রান্না করা যায় ততই কিন্তু পুষ্টি গুণাগুণ বিদ্যমান থাকে। আমরা সবসময় কী করি, অনেক বেশি জাল করে তরকারি রান্না করি, যার ফলে কি হয়, এর ভিতরে থাকা গুণাগুণগুলো একদম অনেক বেশি সিদ্ধ হয়ে আর কি নষ্ট হয়ে যায়। তো ঢেকে দিলাম। এই পর্যায়ে ঢাকনা তুলে আসব কিছুক্ষণ পর আমার তরকারিটা যখন বলক উঠে যাবে। আর এই পর্যায়ে আমি একটা মশলা রেডি করব, যে মশলাটা স্পেশাল মশলা বলা চলে। এখানে আছে জিরা, চাল আর তেজপাতা। এগুলোকে খুব সুন্দর করে ভেজে একটা কৌটায় রেখে দিয়েছি। এই মশলাটা যখন আমি দিই তরকারিতে, এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছের মশলা হিসেবেই এটা আমরা অ্যাড করি। তো মশলাটা আমি বেটে নিয়েছি, আর এদিকে তরকারিতেও বলক উঠে গিয়েছে। তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে দিব একটু হালকাভাবে, সাবধানে নাড়তে হবে, যেহেতু এখানে মাছ রয়েছে, মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু তরকারিটা নেড়ে চেড়ে দিতে হবে। ডাঁটা তরকারি কার কার পছন্দ আপনারা বলবেন। আর এরকম বড় বড় ডাঁটা কিন্তু সচরাচর পাওয়াও যায় না, কারণ এত বড় ডাঁটা বানাতে হলে কিন্তু অনেকটা ধৈর্যের দরকার। আর বাজারে কিন্তু যেগুলো আমরা কিনতে পাই সেগুলো কিন্তু এত বেশি বড় হয় না আর মোটাও হয় না। এটা আমরা একটা পাশের বাসার থেকে কিনে এনেছি, যেখানে ওনারা নিজেরা খাওয়ার জন্য করেছে। তো এবার কিন্তু এই পর্যায়ে আমার তরকারিটা 70% হয়ে গিয়েছে, আর বাকি যেই মশলাটা এটা দিয়ে তারপরে কিন্তু তরকারিটাকে কিছুক্ষণ বলক উঠিয়ে তারপরে নামিয়ে নিব। তরকারি প্রায় হয়েই এসেছে, একটু ঢেকে দিই, ঢেকে দিলেই হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি নামিয়ে নিলাম। এই আমার তরকারিটা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ডাঁটাগুলো কি বলবো, এত সফট, অনেক সফট ছিল, যেটা আঙুল দিয়ে আলতোভাবে ধরলেই একদম গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তরকারির রং দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার।